রাজনীতি করতে গেলে জেল খাটতেই হবে, এটি কি নিয়তির অমুক বিধান, নাকি এই নিয়মটি আমরাই আমাদের চর্চার মধ্য দিয়ে বানিয়েছি? কিংবা রাজনৈতিক ব্যক্তি যখন জেলখানায় যান কিংবা রিমান্ডে যান তখন তার প্রতি কী ধরনের আচরণ করা হবে সেটিও আইন দ্বারা নির্ধারিত আছে। কিন্তু গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার সেই আইন, সেই নিয়ম, সেই কানুনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজবন্দীদেরকেও তাদের প্রাপ্য সম্মানটুকু, শ্রদ্ধাটুকু দেয়নি। আর রাজনৈতিক কর্মীদের কথা তো আছেই। আজকে আমাদের সাথে আছেন খায়রুল কবির খোকন, সবাই যাকে চিনেন, যার রাজনীতি শুরু হয়েছিল ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। গৌরবময় ছাত্র রাজনীতির বাংলাদেশের যে অতীত রয়েছে সে অতীতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আজকে কথা বলবো তার সাথে, তার জেল জীবন নিয়ে, গত 15 বছরের নানা ধরনের রিমান্ড নিয়ে, এবং সেখানে কী ধরনের স্মৃতি তার হয়েছে। তৎকালীন সামরিক স্বৈরাচার এরশাদ সরকার যখন 1982 24 মার্চ এক নির্বাচিত সরকারের হাত থেকে রাতের গভীরে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করার পর, তখন আমাদের যে ছাত্র রাজনীতির অতীত, গৌরবোজ্জ্বল ইতিহাস, স্বৈরশাসকের বিরুদ্ধে অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা, তা আমরা সেদিন রাজপথে নেমেছিলাম আন্দোলন সংগ্রামে। সেই আন্দোলন করার এক পর্যায়ে আমি তখন ছাত্র রাজনীতি মাত্র সবে শুরু করেছি। আমি হাজী মোহাম্মদ মহসিন লালের, আমি 1982 ক্রীড়া সম্পাদক ছিলাম, আমি হল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তখন 82-তে। তারপর 83-তে আমাদের সেদিন আন্দোলন সংগ্রাম যখন চলছিল, আন্দোলন এক পর্যায়ে সেই হাজী মোহাম্মদ মহসিন লাল খেলার মাঠ থেকে আমাকে প্রথম গ্রেপ্তার করা হয়, ধরে নিয়ে যায়। তারপর সেখানে আমি বেশ কিছুদিন, প্রায় মাসখানেক আমি থাকতে হয়েছে। তারপরে আমি আইনি লড়াই করে সেখানে কারাগার থেকে বেরিয়ে আসি। আকস্মিকভাবে ওই এসবির লোক এসে সাদা পোশাকে এসে আমাকে বলে, আপনাকে যেতে হবে। আমি যেতে হবে, কোথায়, কেন যেতে হবে, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমি বললাম যে আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, আমি তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একজন ছাত্র, আমি শিক্ষার্থী, এবং আমি একটা রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি একজন কর্মী, আমি হলের নির্বাচিত ক্রীড়া সম্পাদক। আমাকে কী অপরাধে, কারণ আপনি যেহেতু রাজনৈতিক কর্মী হিসাবে আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, আপনি আসেন, আপনাকে পরের জবাব দিতে হবে, আপনি চলেন আমাদের সাথে। আমি যেতে অস্বীকার করলে তখন আরও পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। কত সালে? এটা 1983 সালের শেষের দিকে, মানে সম্ভবত নভেম্বর দিকে আর কি, নভেম্বর ডিসেম্বরের দিকে। তারপর কিভাবে, কোথায় গেলেন? তারপর নিয়ে গেল ওখান থেকে নীলক্ষেত ফাঁড়িতে নিয়ে গেল, ওখান থেকে নিয়ে গেল রমনা থানায়। সেই রমনা থানার থেকে তারপরে তারা আমাকে পাঠালো, কোর্টে পাঠালো, কোর্টের থেকে সেখানে আমাদের সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিল। জেল সম্পর্কে তো আমাদের তখন কোনো অভিজ্ঞতা ছিল না, গল্প শুনেছি অনেক, যে আমাদের সেখানে আমাদের স্বাধীনতার আগে আমাদের এদেশের ছাত্র আন্দোলন করতে গিয়ে, IUPAC বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ছাত্ররা সেখানে জীবন দিতে হয়েছে, লড়াই করতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, মার খেতে হয়েছে, আমরা সেই ইতিহাস শুনেছি। তো সেখানে মানে সরাসরি জেলের যে অভিজ্ঞতা সেটা আগে তো হয়নি, আমরা বই পড়েছি বা আমরা গল্প শুনেছি বড় ভাইদের কাছে। কিন্তু সেই জেলখানায় গিয়ে আমার মনে হলো যে জেলখানা মানে মনে হয়েছিল যে একটা বিচিত্র জগৎ, একটা ভিন্ন জগৎ। সেখানে ওই মানুষ, আমাদের সেখানে অপরাধীদেরকে সেখানে তাদের কে নিয়ে নির্যাতন করা হয়, বা তাদেরকে সেখানে তার যে মৌলিক অধিকার যেগুলো থাকে সেগুলো খর্ব করা হয়, তাদের থাকা, খাবার এবং তাদের যে চলাফেরা ওখানে, সেই ব্যাপারেও একটা লিমিটেশন থাকে। আমি গিয়ে দেখলাম যে সেখানে যে একজন রাজনীতিবিদ হিসাবে যেখানে যেটুকু মানে সম্মান দেওয়া দরকার, সেই সম্মানের ক্ষেত্রে খুব একটা যে আমাদেরকে সম্মান দেখেছে তা নয়, মানে জাস্ট আমাদেরকে নিয়ে যেখানে অন্য সব সাধারণ কয়েদিকে যেভাবে রাখা হয়, মানে সেইভাবেই তাদের সেই ইতে রাখা হয়েছে। আমাদের প্রথম রাতে আমদানি জায়গা বলে, একটা জায়গা আমদানি বলে, ওখানে নিয়ে গেল। তো আমদানিতে গিয়ে তো আমি তো বলে সেই আমদানি যে গিয়ে দেখি অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ধরে নিয়ে আসছে, অপরাধী বা রাজনীতিবিদকেও আর সেখানে ছিল না, সেখানে ছিল বিভিন্ন ক্রাইমের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে, বিভিন্ন মানে অপরাধের সাথে যুক্ত তারা নিয়েছিল। সেখানে কারোর সাথে সেখানে আমার তেমন পরিচয় ছিল না, কিন্তু সেখানে একটা মানে একটা ভয়ঙ্কর মানে মনে হলো যে মানে আমাদের ভয় ভীতির সঞ্চার হলো আর কি। সেখানে রাত্রে মানে আমাদেরকে ওই শুধু ফ্লোরে শুতে দিল, সেখানে একটা কম্বল আর কোনো বালিশও দেওয়া হলো না।
সেই কম্বলের মধ্যে মানে শুয়েতে ঘুম তো হওয়ার প্রশ্নই ওঠে না। সেখানে সারা রাত্রি আমরা ছিলাম, অঘুমা ছিলাম। সেখানে মানে সব ভয়ে আতঙ্ক ছিলাম, কী হবে, কী কোথায় নিয়ে যাচ্ছে, মানে অনেকে জিজ্ঞেস করলাম, তারাও ঠিক সেই উত্তর দিতে পারছে না। গভীর রাত্রে একটা মানে বেশ কয়েকটা বিড়াল এসে ঢুকলো। বিড়াল ঢুকে দেখে বিড়ালগুলি এসে মানে আমাদের পাশ দিয়ে ঘুরঘুর করছে। তো এখন বিড়াল আসছে, তো বিড়াল আমি শুনছি যে জেলখানায় আর হাসপাতালে বিড়ালের ছড়াছড়ি। তো বিড়ালগুলো বেশ নাদুস নুদুস দেখে মনে হচ্ছে আবার কামড় টামড় দেখে একটু ভয় পাচ্ছিলাম আর কি। আর বলছিলাম যে ওখানে গেলে যে ভিতরে যে মিয়া সাহেব থাকে, তখন মিয়া সাহেব বলা হতো, ইয়াদেরকে ম্যাট বলা হতো। তো তারা এসে কি আবার কোনো নির্যাতন করে কিনা এই ধরনের। তারপরে সকালবেলা ফাইল বলে ওখানে নিয়ে গেল। এখানে ফাইল একটা বিল্ডিংয়ের নিচে বসলাম। বসার পরে সেখানে আমাদের বসতে হবে। তো আমি আর বসছি না। আমাদের ওই সেখানে 20 ছেলের আমাদের ইয়ারা ছিল, ওরা ওখান থেকে বলছে যে আপনি বসবেন না, আপনারা বসবেন না। দূর থেকে ওই ছেলেরা, আমাদের যে ছেলেরা ছিল ছাত্রদলের 4 কয়েকটা ছেলেরা, ওই 20 ছেলে ওর থেকে ভিতর থেকে বলছে বসবেন না, যে আমাদের নেতা আসছে, ওকে বসতে ফাইলে বসতে দেয়নি। তো আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের শুনলাম যে একজন ম্যাট আমাকে কিনে নিয়েছিল, মানে আমাকে 2,500 টাকার বিনিময়ে সে আমার একটা ভালো জায়গা দিবে, তাকে টাকা দিতে হবে। এবং সে ভালো জায়গার কথা বলে আমার পরিবারের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে সেই টাকাটা দিতে হবে। তাহলে সে আমাদের একটা বালিশ দেওয়ার বা একটা মানে একটা ভালো জায়গা মানে মানে ইলিশ ফাইলের মতো না, ইলিশ ফাইল তো যারা টাকা দিবে না তাদেরকে খাবার মানও দেবে। তখন আমাকে আমাদের যে ছাত্রদলের ছেলেরা ছিল তখন 20 ছেলে, তারা সেখানে ওকে নিয়ে গেল আর কি। আমাদের পরিচয় পাওয়ার পরে আর সেখানে আবার টাকা সাহস করেনি না, সাহস করেনি। আচ্ছা। কিন্তু সাধারণ মানে ইয়াদের ক্ষেত্রে যারা হাজতি কয়েদি, তাদের ক্ষেত্রে সেটা মানে প্রযোজ্য আর কি। যাদের কোনো পরিচিতি নাই, যাদের কোনো মানে জ্যাক চ্যানেল নাই, বা যারা সাধারণ মানে অপরাধী কয়েদি, তো তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় আর কি। এগুলো হচ্ছে অন্যদের ক্ষেত্রে হয়তো কিছুটা কনসিডার হয়, পরবর্তীতে সেটা অন্যভাবে নিয়ে যায় আর কি। জীবনের প্রথম রিমান্ড হলো কবে আপনার? আর তখন রিমান্ডটা হয়েছিল 86-এর শেষের দিকে হয়েছিলাম। সেখানে আমাদের হল থেকে আমাদেরকে ডিবি এসে মহসিন হলের মানে গেট কেটে আমাদেরকে ধরে নিয়ে গেল। তখন আমাদের অনেকেই আমরা ছিলাম এখানে। আমাদের ছিল শাহনালক, নিরো, মাহবুলক, বাবলু, আমাদেরকে নিয়ে গেল। সেখানে আমাদের ছিল আব্দুল মালেক, এরকম আমাদের অনেকগুলো নেতৃবৃন্দকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাদেরকে জেলে ঢুকালো। পরে একদিন পরে ছাড়া পেয়ে গেলাম। থানার আন্দোলন করার পরে আমাকে ভাইস চ্যান্সেলর তখন ছিলেন আমাদের আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যার, উনি তখন ইউনিভার্সিটি ডে ছিল, ইউনিভার্সিটি ডের কারণে দেখা গেছে আমাদেরকে ছেড়ে দিল। কিছুদিন পরে আবার আমাদের একটা ওই বছরের শেষের দিকে আর কি, এটি 7-এর মাঝখানে, তখন ইউনিভার্সিটির আমি কনভেনার। তখন আমি আমাদের 21শে ফেব্রুয়ারি দিন আমাদের একটা মিছিল নিয়ে আমরা গিয়েছিলাম দুপুরবেলা ওই প্রেস ক্লাবের দিকে। প্রেস ক্লাবের সামনে থেকে ডিবি আমাদেরকে ধরে নিয়ে গেল। ফেরদৌস খোকন আমার এক বন্ধু ছিল, উনিও আমাদের ইউনিভার্সিটির কনভেনার ছিল। ওই দুজনকে ওখান থেকে ধরে নিয়ে গেল, ওই সামনে ফরেন মিনিস্ট্রির সামনে থেকে ধরে নিয়ে ডিবিতে নিয়ে গেল। ওদের ওখানে ওই সিভিলে এসে আর কি নিয়ে গেলো আচমকা। আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম মিছিল শেষ করে আর কি। তারপরে সেখানে সেই ডিবি অফিসে নিয়ে গেল। ডিবি অফিসে নিয়ে তার একদিন চালান করে তারপরে আমাদের রিমান্ডে নিয়ে আসলো। সেখানে প্রায় আমরা 3 দিন রিমান্ডে ছিলাম আর কি। সেখানে ডিবি অফিসে 3 দিন রিমান্ড। আমাদের ফিজিক্যালি কোনো টর্চার করেনি, কিন্তু তারা আমাদের সম্পর্কে জানতে চেয়েছে, ইউনিভার্সিটির আন্দোলন সংগ্রাম কীভাবে করা, মানে অনেক তথ্য জানতে চেয়েছে আর কি। যে আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের এই এরশাদ বিরোধী আন্দোলনে যে আমরা করছি, তা আমাদের বিরুদ্ধে আমরা কি ব্যবহার করছি তাদের বিরুদ্ধে, এই ধরনের আমাদের কিছু অনৈতিক কিছু বিষয় যেগুলো আমরা জানি না, সেখানে আমাদেরকে অস্ত্র এবং বোমা টোমা এইসব বিষয়ে আমাদেরকে দিয়ে আমাদেরকে চালান করে দিই। 2-3 দিন রেখে 3 দিন রেখে তারপরে চালান করে দিই। তারপরে প্রায় 6 মাস ছিলাম এক নাগারে। তখন 6 মাস থাকতে হয়েছে। 6 মাস পরে সেখানে আমাদের প্রায়ই 3 মাস পরে একটা চিঠি আসতো যে সরকার আপনাদের উপর সন্তুষ্ট হয়ে মানে আরও 3 মাসে আটক আদেশ বর্ধিত করা হলো।
সেটা সন্তুষ্ট হয় আর কি। আর এটা 74 স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা ছিল সেই ক্ষমতা ডিটেনশনে সেই ক্ষমতা বলে সেখানে আমাদেরকে সেভাবে এই কথাটাই এখনো মাঝে মাঝে আমরা গল্প করি আর কি, যে আমাদের সেইখানে এসবি থেকে সেই চিঠিটা যেত আর কি, যেটা 1-3 মাস পরে আমাদের যে আটকাদেশ বর্ধিত করা হলো। কি লেখা থাকতো ওখানে? যে লেখলো যে আপনার উপরে সরকার সন্তুষ্ট হয়ে আপনাকে আরো 3 মাসের জন্য আটকাদেশ বর্ধিত করা হলো। মানে এটা একটা ফার্স করতে হবে। হ্যাঁ, এটাকে ফার্স উপহাস করতে হবে। হ্যাঁ, উপহাস, অনেক উপহাস আর কি। তো সেইখানে আমাদের আইনজীবীদেরকে দিয়ে, তখন আমাদের দলীয় আইনজীবী যারা আমাদের ছিলেন আর কি, তারা আমাদের যে আইনি লড়াই করে তারপর আমরা 6 মাস পরে আমরা বেরিয়ে আসছি আর কি, পর আমরা বেরিয়ে আসতাম। তখন আমাদের সেখান জেলে আমাদের অনেকেই ছিলেন, আমাদের ইলিয়াস ছেলে ছিল, কামরুজ্জামান রতন আমাদের সাথে ছিলেন, অনেকেই আমাদের সেখানে অনেক কারাগারে ছিলাম আর কি।